আমার শ্বশুরমশাই প্রতিদিন রজনীতে পাকা পেঁপের একটি বিশেষ পানীয় তৈরি করে আমার শোবার ঘরে নিয়ে আসতেন এবং পরম যত্নে নিজের হাতে আমাকে সেই পানীয় পান করাতেন। আমিও প্রতিদিন রাতে অত্যন্ত স্নেহের সাথে শ্বশুরমশাইয়ের হাত থেকে সেই পানীয় গ্রহণ করতাম। কিন্তু এরপর প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর দেখতাম আমার বেশভূষা ও কেশসজ্জা সম্পূর্ণ অস্তব্যস্ত হয়ে রয়েছে। শরীরটা অবশ হয়ে থাকত, ঠিকমতো হাঁটাচলা করতেও পারতাম না, আর তলপেটে একটা অজানা যন্ত্রণা অনুভব করতাম। অনেক পরে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে আমার এই পরিণতির কারণ ছিল শ্বশুরমশাইয়ের হাতে তৈরি সেই পাকা পেঁপের পানীয়। আসলে আমার শ্বশুরবাড়ির সকলেই নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত ছিলেন। আমার শাশুড়ি একজন সমাজসেবিকা হিসেবে কাজ করতেন এবং আমার স্বামী ও শ্বশুরমশাই দুজনেই ছিলেন আইনজীবী। সেই মতো আমিও একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম এবং বিয়ের পরেও আমার সেই চাকরি বজায় ছিল। আমার বিয়ে পরিবার থেকেই স্থির করা হয়েছিল। আমার বাবা মা একটি ভালো বংশপরিচয় দেখেই বিক্রমের সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন। আমার স্বামীর নাম বিক্রম এবং সে তার পরিবারের একমাত্র সন্তান ছিল। যেহেতু তারা সকলেই কর্মজীবনে সফল, অত্যন্ত শিক্ষিত এবং সংস্থাপন্ন ছিলেন, তাই আমার বাবা আমার ভবিষ্যতের কথা ভেবে সেই পরিবারটিকেই বেছে নিয়েছিলেন। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি গেলাম, প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমার শ্বশুরমশাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এমনকি ভালোবেসে তিনি আমাকে মা বলেই ডাকতেন, যদিও আমার আসল নাম সুনয়না। আমাকে শ্বশুরবাড়িতে কোনো রকম সাংসারিক কাজকর্ম করতে হতো না। সমস্ত কাজ দেখভাল করার জন্য তাদের একজন পুরনো পরিচারিকা ছিলেন, যার নাম মালা। আমার স্বামী তাকে মাসি বলে ডাকত, তাই আমিও তাকে প্রথম দিন থেকে মাসি বলেই সম্বোধন করতাম। আমি প্রতিদিন সকালে প্রস্তুত হয়ে জলখাবার খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম এবং আমার স্বামী ও শ্বশুরমশাইও তাদের কাজের জন্য একসঙ্গেই যেতেন। ওদিকে আমার শাশুড়ির যখন কোনো সভা থাকত, তখন তিনিও বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সেই সময় আমাদের পুরো বাড়িটা মালামাসেই সামলাতেন। আমার বিয়ের 2 মাসের মধ্যেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আমার গর্ভবতী হওয়ার সংবাদে আমার শাশুড়িই সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন এবং আমার স্বামীও অত্যন্ত খুশি হয়েছিল। আমার গর্ভধারণের খবর শুনে আমার স্বামী কিছু সুন্দর শিশুর ছবি নিয়ে এসেছিল এবং আমাকে বলেছিল সেই ছবিগুলো যেন আমি আমাদের শোবার ঘরে লাগিয়ে রাখি, যাতে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি ওই সুন্দর শিশুদের মুখগুলো দেখতে পাই। তার বিশ্বাস ছিল এতে নাকি আমাদের সন্তানও খুব সুন্দর হবে। কিন্তু সেই ছবিগুলোর মধ্যে প্রত্যেকটিই ছিল ছেলে শিশুর। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত, কিন্তু সেদিন আমি তার আসল রূপ দেখেছিলাম। সেদিন সেই সন্তান নিয়ে আমার সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু করে। সে জোর দিয়ে বলতে থাকে যে আমার গর্ভে পুত্র সন্তানই আছে এবং সে পুত্র সন্তানই চায়, কন্যা সন্তান সে কোনোভাবেই চায় না, এমনকি সে কন্যা সন্তানকে পছন্দই করে না। আমি তখন ক্ষুব্ধ হয়ে স্বামীকে বলেছিলাম, তুমি তো পুত্র সন্তান চাইছ, কিন্তু আমার গর্ভে যদি কন্যা সন্তান থাকে তখন তুমি কি করবে? কন্যা সন্তানের কথা শুনতেই সে আমার উপর ক্রোধে ফেটে পড়েছিল। সেদিন আমার স্বামীর কথা শুনে আমি হতবাক হয়েছিলাম যে এত শিক্ষিত একজন মানুষ কিভাবে নিজের মনে এমন সংকীর্ণ চিন্তাভাবনা লালন করতে পারে। সেদিন আমাদের দুজনের মধ্যে যে তীব্র ঝগড়া হয়েছিল, তার সব কিছুই আমি আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাইকে জানিয়েছিলাম, কারণ আমার স্বামীর এই রূপ আমি প্রথমবার দেখেছিলাম। সেদিন থেকে আমার স্বামী একটাই জেদ ধরে বসেছিল যে আমাকে পুত্র সন্তানই জন্ম দিতে হবে এবং আমার গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে তা গর্ভপাত করিয়ে ফেলতে হবে। সেই দিনটির পর থেকে আমার এবং আমার স্বামীর মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। আমার মনের মধ্যে কখনোই বিভেদ ছিল না যে আমি পুত্র সন্তানের মা হতে চাই, কন্যা সন্তানের নয়, বরং আমি মনে মনে একটি কন্যা সন্তানই কামনা করতাম। এরপর আমার স্বামী বিক্রম আমার উপর অনেক জোরজবস্তি করেছিল এটা পরীক্ষা করার জন্য যে আমার গর্ভে কন্যা সন্তান আছে নাকি পুত্র সন্তান। কিন্তু আমি এই পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি কোনোভাবেই ডাক্তারের কাছে গিয়ে এটা জানতে চাইনি যে আমার গর্ভে কি সন্তান আছে, কারণ আমি ভেবেছিলাম এটা আমার প্রথম সন্তান এবং প্রথমবার যাই হোক না কেন তাতেই আমি খুশি থাকব, সেটাই আমার কাছে অমূল্য সম্পদ হবে। আমার শ্বশুর শাশুড়ি যখন জানতে পারেন যে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে চায়, তখন তারাও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। আমার শ্বশুর ও শাশুড়ি তখন আমাকে বলেছিলেন, বৌমা, এটা তো ভালোই হবে, যখন তুমি পরীক্ষা করে জানতে পারবে যে তোমার গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান আছে, তখন আমরা এখন থেকেই সেই সন্তানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শুরু করতে পারবো। এতে আমাদের অনেক সুবিধা হবে। তাই তুমি আমাদের ছেলের কথায় কোনো কষ্ট পেও না, আমরা দুজনে তো তোমার পাশেই আছি, তাই তুমি একদম ভয় পেও না। অন্তত আমাদের উপর তো ভরসা করতে পারো, তুমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষাটা করিয়ে নাও।
আমার শ্বশুর ও শাশুড়ির মিষ্টি কথায় বিশ্বাস করে আমিও ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার কিছুদিন পর যখন আমার পরীক্ষার রিপোর্টটি আমার স্বামী বাড়িতে নিয়ে আসে, তখন সে ঘরে ঢুকেই এক হাতে রিপোর্ট এবং অন্য হাতে আমার হাতটি সজোরে চেপে ধরে অত্যন্ত ক্রুদ্ধস্বরে বলল, সুনয়না, তুমি এক্ষুনি আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে হঠাৎ করে ডাক্তারের কাছে কেন যেতে হবে? আমি তো এখন সম্পূর্ণ সুস্থ আছি, তাই এখন তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমার স্বামী প্রচণ্ড রেগে আমাকে বলেছিল, আমি যা পছন্দ করি না সেটাই তোমার গর্ভে আছে। শুধু তাই নয়, তোমার গর্ভে একটি নয়, 2টি যমজ কন্যা সন্তান আছে, যা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার স্বামী কখনোই চায়নি যে আমার এই কন্যা সন্তান 2টি পৃথিবীর আলো দেখুক, তাই সে আমার সন্তান 2টিকে নষ্ট করে দিতে চেয়েছিল। কিন্তু আমি কোনো মতেই তার সঙ্গে ডাক্তারের কাছে যেতে রাজি ছিলাম না। সেদিন আমার স্বামী যখন আমাকে জোর করে টেনে হিঁচড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমি চিৎকার করতে শুরু করি। আমি যেহেতু দোতলার ঘরে থাকতাম, আমার চিৎকার শুনে আমার শ্বশুর ও শাশুড়ি ওপরে এসে আমার প্রতি তাদের ছেলের দুর্ব্যবহার নিজের চোখে দেখতে পান। আমার শ্বশুরমশাই তখন তার ছেলেকে অত্যন্ত রেগে ধমক দিয়ে বলেছিলেন, খবরদার, আজকের পর থেকে আমার বৌমার সঙ্গে তুই আর কখনো এই ধরনের আচরণ করবি না, না হলে বিক্রম, আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। এমনকি আমার শাশুড়ি মা তার ছেলেকে আঙুল দেখিয়ে বলেছিলেন, বিক্রম, আমার বৌমা এখন গর্ভবতী, এটা তুই খুব ভালো করেই জানিস, আর এই অবস্থায় ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করার সাহস তোর কি করে হলো? আমি নিজে একজন সমাজসেবিকা, তাই আমার বাড়িতে আমার বৌমার সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেব না। আজকের পর থেকে তুই যদি সুনয়নার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস, তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। আমার প্রতি স্বামীর এতটা নির্দয় আচরণ দেখে আমি যখন কষ্টে কাঁদছিলাম, তখন আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মা, তুমি একদম কেঁদো না, আমরা তো তোমার পাশেই আছি। আজকের পর থেকে আমি নিজে তোমার দেখাশোনা করব, তুমি কোনো চিন্তা করো না। তোমার সন্তানদের আমরা কিচ্ছু হতে দেব না, কারণ ওই সন্তানরা তো আমাদেরও, তাই আমাদেরও কিছু দায়িত্ব আছে। এরপর আমার শাশুড়ি বলেছিলেন, বৌমা, আমি তো সারাদিন বাইরে ব্যস্ত থাকি, তাই তোমার শ্বশুরমশাই বাড়িতে থাকলে তোমার দেখভাল উনিই করবেন, তুমি একদম ভয় পেও না। আমি আমার শ্বশুর শাশুড়ির কথায় ভরসা করে আর বাপের বাড়ি যাইনি, নইলে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার স্বামী যেহেতু আমার সন্তানদের গ্রহণ করবে না, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। আমার স্বামী বিক্রমের এই দুর্ব্যবহারের কথা আমি আমার বাবা মাকে আগেই জানিয়েছিলাম, এবং এটাও বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি কীভাবে আমার যত্ন নেন এবং আমাকে ভালোবাসেন। আমার বাবা মাও আমার শ্বশুর শাশুড়ির ওপর বিশ্বাস করেই আমাকে শ্বশুরবাড়িতে রেখেছিলেন, না হলে তারাও আমাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যেতেন। সেই ঘটনার পর থেকে প্রতিদিন রাতে আমার শ্বশুরমশাই অনেক ভালোবেসে আমার ঘরে পানীয় নিয়ে আসতেন, এবং আমি সেই পানীয়টি খুব আগ্রহের সঙ্গেই খেতাম, কিন্তু জানতাম না সেটি কিসের পানীয়, কারণ আমার শ্বশুরমশাই নিজের হাতেই সেটি আমাকে খাইয়ে দিতেন। শুধু তাই নয়, আমার শ্বশুরমশাই বলেছিলেন, সুনয়না, তোমাকে নিচে নামার কোনো দরকার নেই, বাড়ির সমস্ত কাজ পরিচারিকারাই করে নেবে, তুমি শুধু নিজের ও তোমার 2 সন্তানের খেয়াল রাখো। শ্বশুরমশাই কথা শুনে আমিও ওপরের ঘরেই থাকতাম, যা প্রয়োজন হতো মালামাসিকে ডেকে বলতাম। ওদিকে আমার স্বামী তো সেই ঘটনার পর থেকে আমার ঘরে থাকা তো দূরের কথা, আমার সঙ্গে কথাই বলা বন্ধ করে দিয়েছিল, এবং সে আমার মুখ দেখবে না বলে নিচের তলার একটি ঘরে থাকতে শুরু করেছিল। আর আমার শ্বশুরমশাই সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার সব কিছুই নিজের হাতে আমার জন্য নিয়ে আসতেন, এবং আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিতেন। এইভাবে প্রায় 1 সপ্তাহ চলার পরে কেন জানি না, রাতের বেলা আমার শ্বশুরের হাত থেকে সেই বিশেষ পানীয়টি খাওয়ার পর সকালবেলা আমার শরীরটা খুব খারাপ লাগতো। এইভাবে প্রায় 10 দিন কেটে যাবার পর আমি যখন আমার শাশুড়িকে এই কথাটা জানালাম যে, মা, শ্বশুরমশাই আমাকে রাতে যে পানীয়টি দেন সেটা খাবার পরেই সম্ভবত আমার শরীর খারাপ করে। আমার শ্বশুরমশাই আমাকে এতটাই ভালোবেসে পানীয়টি খাওয়াতেন যে আমি তাকে না বলতে পারতাম না। শাশুড়ি মা তখন আমাকে বলেছিলেন, বৌমা, এই কিছুদিন আমি সবার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম, এবার থেকে তোমার খাওয়া দাবার সম্পূর্ণ দায়িত্ব আমার, তুমি একদম চিন্তা করো না, দরকার হলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে আমি যখন নিজের ঘরে বসেছিলাম, তখন ওপরের তলা থেকেই আমার শ্বশুর ও শাশুড়ির চিৎকারের শব্দ শুনতে পেলাম। তারা দুজনে একটি পেঁপে নিয়ে তর্ক করছিলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম
পারছিলাম না যে হঠাৎ করে আমার শ্বশুর এবং শাশুড়ির মধ্যে কেন এত ঝামেলা শুরু হলো। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি দ্রুত আমার ঘরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে আমার হাত ধরে বিছানায় বসে আমাকে বললেন, সুনয়না, তুমি এক্ষুনি তোমার বাবা মাকে এখানে আসতে বলো, তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি তখন ভীষণ ঘাবড়ে গিয়ে আমার শাশুড়ি মায়ের হাত ধরে বলেছিলাম, মা, আমার খুব ভয় করছে, আপনারও বাবার মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে আমাকে খুলে বলুন। আমার শাশুড়ি মা তখন আমাকে যা বলেছিলেন তা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমি আমার শাশুড়ির কথা শুনে ভয়ে বিহ্বল হয়ে দ্রুত আমার বাবা মাকে আমার শ্বশুরবাড়িতে ডেকে পাঠিয়েছিলাম আমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার শাশুড়ি মা বলেছিলেন, সুনয়না, তোমার শ্বশুরমশাই প্রত্যেক রাতে তোমাকে পাকা পেঁপে শরবত খাওয়াতো, আর ওই জন্যেই তোমার শরীর খারাপ করতো। পাকা পেঁপে শরবত তোমাকে কেন খাওয়ানো হচ্ছিল তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। শাশুড়ির কথা শুনে আপনারা হয়তো চমকে উঠেছেন। আসলে আমার শ্বশুর প্রতিদিন রাতে আমাকে পাকা পেঁপের শরবত বানিয়ে খাওয়াতো, যা আমি ঘুণক্ষরেও টের পাইনি। শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত আমার প্রত্যেকটি খাবারের সঙ্গেই তিনি পেঁপের কিছু অংশ মিশিয়ে দিতেন। আমার শ্বশুরমশাই কেন আমাকে পেঁপের শরবত খাওয়াচ্ছিলেন তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আসলে আমার শ্বশুরমশাই তার ছেলের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যা আমিও আমার শাশুড়ি জানতে পারিনি। আমি তো ভাবতেও পারিনি যে আমার শাশুড়ি আমাকে এতটা সাহায্য করবেন। শ্বশুরের আসল উদ্দেশ্য জানার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ আমার শাশুড়ি নিজের চোখে দেখেছিলেন যে আমার শ্বশুর কিভাবে আমার জন্য পাকা পেঁপের শরবত তৈরি করছেন, এবং সব কিছু জানতে পেরে তিনি আমার শ্বশুরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেদিন আমার বাবা মা যখন আমাকে সেখান থেকে নিয়ে যান, সেদিনই আমার শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, কারণ আমার শ্বশুর ও আমার স্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ওই বাড়িতে থাকতে হলে আমাকে আমার গর্ভের সন্তানদের নষ্ট করতে হবে, যেটা আমি কোনো দিনও করতাম না। কারণ প্রত্যেক নারী জানে তাদের গর্ভে যখন একটি সন্তান আসে, সেই অনুভূতি ও আনন্দ কতটা গভীর। কোনো মাই চাইবে না তার প্রথম সন্তানকে কোনোভাবে ক্ষতি করতে। তাই আমিও তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আমার বাবা মায়ের সঙ্গে বাপের বাড়ি চলে এসেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে শ্বশুর বাড়িতে থাকলে আমার শ্বশুরমশাই ও আমার স্বামী কোনো না কোনো কৌশলে আমার সন্তানদের ক্ষতি করে দেবে। আমি যখন বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে এসেছিলাম, তার 7 মাস পরেই আমি 2টি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। এই ঘটনাটি ঘটে যাবার পর আজ 1 বছর কেটে গেছে। আমার মেয়েরা এখন 1 বছরের হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরমশাই ও আমার স্বামী এখন পর্যন্ত আমার মেয়েদের মুখ পর্যন্ত দেখেননি। কিন্তু আমার শাশুড়ি প্রতি মাসে আমারও আমার মেয়েদের সঙ্গে দেখা করতে আসেন। আমার বাবা মা তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওই বাড়িতে আমাকে আর কখনোই তারা পাঠাবেন না, এবং তারা নিজেদের নাতিনীদের সমস্ত দায়িত্ব পালন করতে সক্ষম। আসলে আমার শ্বশুরমশাই ও আমার স্বামী যেহেতু আইনজীবী ছিলেন, তাই তারা আইনের ভয়ে আমার সঙ্গে অত্যন্ত চতুরতার সঙ্গে এই অন্যায় করার চেষ্টা করেছিল, কারণ তারা খুব ভালো জানতো যে তারা যদি সরাসরি আমার সঙ্গে কোনো অন্যায় করত, তাহলে আমি নিশ্চয়ই পুলিশের সাহায্য নিতাম। তাই আমার শ্বশুর চালাকি করে তার ছেলের পক্ষ নিয়ে আমাকে তার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার মেয়ে দুটোর ক্ষতি করতে চেয়েছিল। এখন আমি শুধু আমার মেয়ে দুটোর মুখ দেখেই বেঁচে আছি। তারা দুজন যখন আমাকে মা বলে ডাকে, তখন আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমি এমন পরিবারের সঙ্গে থাকতে চাই না যারা কন্যা সন্তানকে তুচ্ছ নিচু মনে করে। তার চেয়ে ভালো আমি সারা জীবন আমার 2 মেয়েকে নিয়েই কাটিয়ে দেব।